সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে। প্রতি রাতের নিয়মিত টক শো এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ৭১-এর মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ রায় দিয়েছে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির আদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। কথা বলবে এই বিষয়ে। প্রিয় দর্শক, আজ বিশ্ব নারী দিবস পালিত হলো। বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ পর্যায়ে নারীরা আছেন। জাতীয় সংসদের স্পিকার, সরকারি দল, বর্তমান এবং সাবেক বিরোধী দলীয় নেতারাও নারী। রাষ্ট্র ক্ষমতায় গুরুত্বপূর্ণ স্তরে নারীদের উপস্থিতি কারণে নারীর ক্ষমতায়ন বাংলাদেশে কতটা নিশ্চিত হয়েছে সে বিষয় নিয়ে আজকে আলাপ করব। রাষ্ট্রীয় নীতি নির্ধারণে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির কতটা পরিবর্তন এসেছে, সামাজিকভাবে নারীকে কতটা মূল্যায়ন করা হচ্ছে, বা এই সংস্কৃতির ইতিবাচক কতটা পরিবর্তন এসেছে মানুষের মনে, এবং নারীর শ্রম এবং মেধার মূল্যায়ন কতটা হচ্ছে সে বিষয়ে আজ আলাপ করব। শুরুতেই পরিচিত হব দুই অতিথির সঙ্গে। আজ রয়েছেন ব্যারিস্টার তুরিন আফরোজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, স্বাগত আপনাকে। রয়েছেন রোকেয়া কবির, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক, স্বাগত আপনাকে। শুরু করেছিলাম মীর কাসেম আলীর রায় বহাল রাখার বিষয়। আপনি এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো একটু শুনবো। এই রায় বহাল রাখার শেষ ধাপে প্রায় চলে এসেছে, আরও কিছু আইনগত প্রক্রিয়া বাকি রয়েছে, শুনবো আপনার কাছ থেকে। আজকে যেহেতু আমরা আপিলের রায়টি পেলাম এবং তাতে ট্রাইব্যুনালে আমরা যে রায় পেয়েছি তাতে 10টি কনভিকশনের মধ্যে 7টি কনভিকশন উচ্চ আদালতে টিকেছে এবং মূলত মৃত্যুদণ্ড বহাল থেকেছে। সুতরাং এর পরবর্তী ধাপটি হচ্ছে যে আমাদেরকে এখন পূর্ণাঙ্গ রায়ের, আপিলের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করতে হবে এবং পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে রিভিউ করবার সুযোগ থাকছে। দুই পক্ষের যে কোনো পক্ষই রিভিউ করতে পারে 15 দিনের মধ্যে। রিভিউ শুনানি হবে এবং রিভিউ শুনানির পরে যদি মৃত্যুদণ্ড তারপরও বহাল থাকে তাহলে শুধুমাত্র একটি ধাপ অবশিষ্ট থাকে, সেটি হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা এবং তারপরে এক্সিকিউশনের দিকে এগিয়ে যাবে। এই হচ্ছে মূলত যেটি আমরা ইতিমধ্যে অন্যান্য মামলার ক্ষেত্রে দেখেছি, একই রকম ধাপ পরপর। এখানে কোনো ব্যতিক্রম কিছু না, নিশ্চয়ই না, আইনগত কোনো ব্যতিক্রমের কোনো সুযোগ নেই। এমনিতেই কি বলে যে দুই পক্ষের যে প্রত্যাশার যে জায়গাগুলো ছিল, এটা বিচার শেষ ধাপে এসে সেখানে সবকিছু লজিক্যালি কনক্লুশন হয়েছে, এটাই তো মানে আপনার মূল্যায়ন? আর নিঃসন্দেহে আমরা উচ্চ আদালতের রায়ে আমরা খুশি। উচ্চ আদালত থেকে আমরা প্রত্যাশিত রায় পেয়েছি, মৃত্যুদণ্ড বহাল থেকেছে এবং একটি যেই চার্জটিতে মৃত্যুদণ্ড বহাল থাকেনি, এটি শুধু আপনার দর্শকদের বোঝার জন্য বলবো, ওখানে কিন্তু আমরা ইউনানিমাস ডিসিশন পাইনি ট্রাইব্যুনালে ওটি মেজরিটি ডিসিশন হিসেবে আমরা মানে দুজন জাজ মৃত্যুদণ্ড দিয়েছিলেন, একজন দেননি। সেই চার্জটি কিন্তু উচ্চ আদালতে পড়ে গেল, কিন্তু জসিম হত্যার যে চার্জটি, চার্জ নাম্বার 11, সেটি কিন্তু রয়ে গেছে। সুতরাং আমাদের 12 নম্বরটি আর টেকেনি, কিন্তু 11 নম্বরটি টিকেছে। সুতরাং আমাদের দিক থেকে প্রত্যাশিত রায় বলতে পারি আমরা। এই না টেকার পেছনে সম্প্রতি যে কিছু কমেন্ট এসেছে চিফ জাস্টিসের পক্ষ থেকে, বা এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? মতামতের জায়গাটি দেখুন, উচ্চ আদালতে মাননীয় চিফ জাস্টিস তিনি তো আমাদের একজন মুরব্বী এবং তিনি তার প্রত্যাশা জায়গা থেকে চান আমাদের প্রসিকিউশন বা আমাদের তদন্ত আরও বেশি দক্ষতা যোগ্যতার পরিচয় দিক মামলাগুলোতে। আর যদিও আমাদের এই পর্যন্ত যে কয়টি আপিল গিয়েছে সবগুলো আপিলের উপরে উচ্চ আদালতে কনভিকশনটি টিকেছে, শুধুমাত্র একটি ছাড়া, সাইদির মামলার রায় ছাড়া। তবে তারপরেও যোগ্যতার জায়গা রয়েছে, ঘাটতি যদি থেকে থাকে, আমি মনে করি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে অ্যাটলিস্ট প্রসিকিউশন আমরা নিজেদেরকে আরো বেশি যোগ্য বা আরো কৌশলী হবার চেষ্টা করব এবং তদন্ত সংস্থা রয়েছেন, তাদের সমন্বয়ক রয়েছেন, তারাও নিশ্চয়ই সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি এটিকে মনে করি একটি গঠনমূলক সমালোচনার জায়গা। আমাদের ভালো করবার সুযোগ থাকলে কেন নয়, আরো ভালো কেন নয়। কিন্তু রায়কে কেন্দ্র করে কিছু স্পেকুলেশন চলে দায়িত্বশীলদের কাছ থেকে। সাধারণভাবে এটা হয়, কিন্তু দায়িত্বশীলদের কাছ থেকে কিছু স্পেকুলেশন হয়েছে, কিছু আলোচনা সমালোচনা এসেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধের বিচার যেখানেই হয়েছে সেখানেই কিন্তু এই ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, সেটি আমি দেখি। তবে নিঃসন্দেহে বিচার বিভাগের প্রতি যদি অনাস্থার একটি জায়গা তৈরি হয়, সেটি সমাজের জন্য, আমাদের কারোর জন্য সেটি শুভকর নয়। কারণ আলটিমেটলি আমরা সবাই তো বিচার বিভাগের কাছেই তাকিয়ে থাকবো সবকিছু শেষে। সেখানটিতে যেহেতু এখন বিষয়টি ইতিমধ্যে একটি
রুল নিশি ইস্যু হয়েছে আদালত অবমাননার বিষয়ে, এটি এখন যেহেতু বিচার্য বিষয়, এটি সেলফ একটা কিন্তু সাবজুডিস ম্যাটার। আমরা নিশ্চয়ই তাকিয়ে থাকবো যে মাননীয় আদালত কি সিদ্ধান্ত নিচ্ছেন, কি ব্যাখ্যা আসছে, আমরা সেটির অপেক্ষা করব। নারী দিবসের শুভেচ্ছা জানানো হয়নি, আপনাদের দুজনকে শুভেচ্ছা। রোকেয়া আপা, আপনার কাছ থেকে শুরু করতে চাই। শুরুতে বলছিলাম যে আমরা তো একটা কমপ্লাসেন্সি কিন্তু আছে আমাদের, আত্মতুষ্টি যে আমাদের প্রধানমন্ত্রী নারী, আমাদের সাবেক বিরোধী দলীয় নেত্রী নারী, বর্তমান বিরোধী দলীয় নেত্রী নারী, এগুলো বিষয় নিয়ে আমরা সবসময় আলাপ করি। কিন্তু আদতে নারীদের নিয়ে যে আমাদের কনসার্ন, ওভারঅল আমাদের একটা 160 মিলিয়ন পিপল, তার মধ্যে অর্ধেক নারী, তাদের সম অধিকার, তাদের ক্ষমতায়ন, তাদের কাজের মেধার মূল্যায়ন, এই বিষয়গুলো নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই নারী দিবসে এসে আপনার মনে কি হচ্ছে যে আমাদের প্রোগ্রেসটা কতটা রিমার্কেবল? ধন্যবাদ। এনটিভির মাধ্যমে সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এনটিভির সকল কর্মী সহ সকল দেশবাসীকেই আমরা নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে যে কথাগুলো বললেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে, শুধু তা না, আমরা বৈমানিক দেখছি, আমরা দেখছি পিস করে যাচ্ছে, পুলিশে আসছে, যেগুলাকে আমরা তথাকথিত নারীর জন্য ব্যতিক্রমী বলি আর কি। আগে যেটা ছিল নার্স এবং স্কুলের শিক্ষক বা বড়জোর কলেজের শিক্ষক এরকম ছিল, সেইখান থেকে কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু নারীরা অগ্রসর হচ্ছে, রাজনীতিতে অবশ্যই। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু ব্যতিক্রমী ঘটনা, এটা কিন্তু এন মাস্ট না। হ্যাঁ, কিন্তু তারপরে ব্যতিক্রমী ঘটনা হলেও কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের কিন্তু রেসটা যেটা, সেটা হলো হার্ডল রেস। পুরুষদের জন্য যেটা সমতল রেস, হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ডের যে রেস, মেয়েদের জন্য কিন্তু অনেকগুলো হার্ডল করতে হয়। তার রিপ্রোডাক্টিভ যে রোলগুলো প্লে করতে হয়, বাড়ি ঘর সংসার, তারপরে সন্তান লালন পালন থেকে শুরু করে বৃদ্ধদের জন্য যে কাজগুলো, এগুলা আনপেইড, এবং এইগুলাতে কিন্তু 80% নারীরা 80% সময় দেয়। তারপরে হলো তাদেরকে এখন ঘরের বাইরে এসে অর্থনীতিতে সময় দিতে হচ্ছে। সুতরাং এইখানে নারীর ইয়েটা যে কাজটা যে অগ্রসর হচ্ছে, সেই অগ্রসরটা, সেই কারণে কিন্তু আপনি দেখবেন প্রধানমন্ত্রী হোক, যেই প্রধানমন্ত্রী হন না কেন, বিরোধী দলের নেত্রী হন না কেন, তাদের কতগুলোকে কমপ্লায়েন্সের সামাজিক যে এক্সপেকটেশন একজন নারী এরকম হবে, সেই কমপ্লায়েন্সে প্রধানমন্ত্রী হয়েও কিন্তু তাকে ওই কমপ্লায়েন্সে যেতে হয়, ঘুমটা দিতে হয়, এইভাবে চলতে হয়, এই কথাটা বলতে হয়, ওই কথাটা বলতে হয় না, এই ধরনের কতগুলো এক্সপেকটেশন থাকে। পুরুষের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। সুতরাং এই জন্য বলছি, প্রত্যেকটা ব্যতিক্রমী ঘটনা হলেও এইগুলো কিন্তু নারীকে অনেক বেশি সংগ্রাম করে ওই পর্যায়ে পর্যন্ত যেতে হচ্ছে, এবং এইটা কিন্তু থেমে যায় নাই এই পর্যন্ত। সুতরাং আমরা মনে করি যে আমাদের অর্জনের জায়গা অনেক, এবং এই অর্জনটা যাতে অগ্রসর হতে পারে, কেন দরকার সেটা হচ্ছে, একটা হলো আমরা বলছি বাংলাদেশে গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা, এটা কিন্তু ৭১-এর মার্চ মাসের কথা আমাদেরকে মনে করে। গতকাল ছিল ৭ই মার্চ, ঐতিহাসিক দিবস, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিবস। সেইখান থেকে শুরু করে যদি আজকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত, যে আন্তর্জাতিক নারী দিবসে যে প্রতিবাদ্য, যে ২০৩০ সালে 50-50, হ্যাঁ, সকলের নারী এবং পুরুষের সকল সুযোগের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে সমান অধিকার, 50-50, এইটা যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, অথবা আমাদের যদি মধ্যম আয়ের দেশ, হ্যাঁ, 2021 ভিশন 2021 যদি অ্যাচিভ করতে হয়, তাহলে যে প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, কিছু বড় লোককে অনেক বড় লোক করে এগ্রিগেট করে মধ্যম আয়ের দেশ করতে চান না, দরিদ্র জনগোষ্ঠীকে, হ্যাঁ, দরিদ্র পর্যায় থেকে এনে মধ্যবিত্তের পর্যায়ে নিয়ে মধ্যম আয়ের দেশ
করতে চান, এইটাও যদি করতে হয়, দরিদ্রদের মধ্যে দরিদ্র হলো নারী সমাজ। সুতরাং নারী সমাজের যে ক্ষমতায়ন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাদের একটা সুযোগের সমতা এবং অধিকারের সমতা দিতে হবে। এখন পর্যন্ত তো আমরা উত্তরাধিকারের সমান অধিকারটা পাই নাই, এইটাও আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, এই সবগুলো বিষয় যদি আমরা চিন্তা করি, যে অর্জন হয়েছে সেটাকে ধরে রাখার জন্য এবং এই দেশের গণতন্ত্র, হ্যাঁ, সমান অধিকার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য এইটা অবশ্যই প্রয়োজন। আপনার কাছে ব্যারিস্টার তুরিন আফরোজ, যে নারীর প্রতি যে একটা দৃষ্টিভঙ্গি, বিশেষ করে পুরুষের দৃষ্টিভঙ্গিটাকে আমি বুঝাচ্ছি, সেই দৃষ্টিভঙ্গির কতটা পরিবর্তন আপনি দেখছেন? অনেক অগ্রগতি যে আমরা দেখছি সেটার মধ্যে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফসল হিসাবে কিছু আপনি দেখছেন কিনা? পরিবর্তন গত দশক ধরে ধরে যদি আমরা দেখি পরিবর্তন এসেছে, কিন্তু আমি একটি কথাতে আবার একটু আপত্তি রয়েছে, যে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি। আমার মনে হয় কি যে নিজেও যেহেতু কর্মজীবী একজন নারী, নারীর প্রতি নারীদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হওয়া উচিত। আমাদের একটা সেগমেন্ট থাকে নারীরা, যারা আরেকজন কর্মজীবী নারীদেরকে ঠিক সেই মতো মূল্যায়ন করতে পারেন না। আবার আমাদের কর্মজীবী একটি অংশ নারীরা যারা গৃহিণীদেরকে ঠিক মূল্যায়ন করতে পারছি না। এটি যে শুধুমাত্র পুরুষের দৃষ্টিভঙ্গি তা নয়, আমি মনে করি সমাজের সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া অত্যন্ত দরকার হয়েছে। আজকে আমরা যারা কাজ করছি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, আমাদের যোগ্যতা দিয়ে কাজ করছি, এখানে আপা আছেন, উনি স্বীকার করবেন, আপা একজন কর্মজীবী নারীকে না অনেক বেশি প্রমাণ করতে হয় যে আমি পারফেক্ট, একেবারে মা, পারফেক্ট গৃহিণী, পারফেক্ট সবকিছুতে পারফেকশন। এবং আমার প্রফেশনাল জায়গাটাতে আমার যখনই আরেকজন পুরুষেরও একটু দুর্বলতা থাকতে পারে কোনো কাজে, আমাদের দেখা যায় যখন সেটা নারীর হয়, সেটি যত একটা বিশাল আলোচনার বিষয় হয় যে কি ভুল করা হলো এই নারীকে এই দায়িত্ব দিয়ে। আমরা কিন্তু তখন ভুলটাকে জেন্ডার বেস করে ফেলি। এই জিনিসটি আমাদের জন্য কষ্টকর। এটি একটি বিষয়। আরেকটি বিষয় আমি মনে করি যে আমাদের সকলের ক্ষেত্রে আমরা এত উন্নয়নের কথা বলছি, আমরা সিডো কনভেনশনে এখনো রিজার্ভেশন রেখে দিয়েছি আমাদের সম্পত্তিতে নারীদের সমান অধিকারের ক্ষেত্রে, কিন্তু আমাদের সমস্ত গোল, মিলেনিয়াম গোল, সবকিছুতে নারী সমান সমান আমরা চাইছি। এই রিজার্ভেশন তো সবার আগে কনস্টিটিউশনে যে সমান অধিকার দেওয়া হয়েছে, নারী পুরুষ, হ্যাঁ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার, এটাকে কিন্তু এটা না সংবিধানে আছে, কিন্তু আমরা সমাজে প্র্যাকটিসের ক্ষেত্রে সম্পত্তির অধিকার যখন আসে তখন মনে হয় যে ধর্ম চলে যাচ্ছে। এই যদি নারীদেরকে সমান অধিকার দেওয়া হয় তাহলে ইসলাম আর থাকছে না, ইসলাম হারিয়ে যাচ্ছে। পুরো ধর্মটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নারীদের। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে 95% আইনই হচ্ছে কাফেরের দেশ থেকে নেয়া, সেখানটাতে সেই আইনগুলো কিন্তু আমরা ফলো করতে পারছি। কিন্তু আমরা যখনই দেখব নারীকে সমান অধিকার সম্পত্তিতে, তখন এক বিশাল আন্দোলন শুরু হয়ে যায়। এই পরিবর্তনটি আমাদের করতে হবে এবং উচ্চ লেভেল থেকে করতে হবে। সিডো কনভেনশনে এই রিজার্ভেশন ওঠাতে হবে এবং আমাদের আইনে, যেটা সংবিধানে আপাও বলল, সংবিধান কিন্তু আমাদেরকে সমান অধিকার দিচ্ছে, কিন্তু আমাদের পারিবারিক ক্ষেত্রে ধর্মীয় আইন ফলো করার কারণে আমাদেরকে সম্পত্তিতে আমাদের বৈষম্যমূলক একটা জায়গাতে আমাদেরকে ঠেলে দিচ্ছে। আমার মনে হয় যতদিন না পর্যন্ত সম্পত্তিতে নারী সমান অধিকার স্থাপিত হবে, কোনো আইনি কাজ করবে না। যৌতুক বলেন, নির্যাতন বলেন, কোনো আইনি কাজ করবে না। আমি প্রশ্ন করছিলাম যে পুরুষের দৃষ্টিভঙ্গি, আপা একটু দ্বিমত পোষণ করলেন যে শুধু পুরুষ কেন, পুরো সামাজিক দৃষ্টিভঙ্গি, পুরো সিস্টেম দৃষ্টিভঙ্গি। তো রাষ্ট্রের মনোভাব, রাষ্ট্র কতটা সহনশীল নারীর প্রতি বা কতটা ইতিবাচক, যেখানে এখানে সিডর কথা বলা হচ্ছে বা সম্পদের অধিকারের কথা বলা হচ্ছে, যে ইনস্টিটিউশন গুলো আছে সেইগুলো নিয়ে তো রাষ্ট্র, এবং রাষ্ট্র তো নৈর্ব্যক্তিক নয়, রাষ্ট্র পরিচালনা করেন যারা, তারা মানুষ, হ্যাঁ, এবং সবচেয়ে বেশিরভাগই হলো পুরুষ মানুষ। এবং পুরুষ যেহেতু এই পেট্রিয়ার্কাল সিস্টেমের সুবিধাভোগী, সুতরাং তাদের পরিবর্তনটা একটু আস্তে আস্তে হয়। মেয়েরা যেহেতু একটু তার ফলে এই পেট্রিয়ার্কাল সিস্টেমের ফলে যেহেতু ডিসক্রিমিনেশনের, নারীদের ইয়েটা কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা একটু তাড়াতাড়ি। কিন্তু যেটা হচ্ছে যে যুগের পর যুগ, হ্যাঁ, বংশের পর বংশ এই পেট্রিয়ার্কাল সিস্টেমে থাকতে থাকতে
একটা মেয়েদের মধ্যেও কিন্তু এই পেট্রিয়ার্কাল দৃষ্টিভঙ্গি আছে, যেটা তুরিন বললেন। হ্যাঁ, এখন এইখানে কিন্তু আমাদের পরিবর্তন আনতে হবে, কিন্তু পুরুষদের পরিবর্তনটা বেশি দরকার। কারণ হচ্ছে তারা এখনো সমাজের যে কন্ট্রোল তাদের হাতে, রাষ্ট্রের প্রত্যেকটা ডিভিশনের কন্ট্রোল, এমনকি প্রধানমন্ত্রী, রাজনৈতিক দল বলে, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেত্রী, দুই নেত্রীরই কিন্তু তারা কিন্তু পুরুষ দ্বারা পরিবেষ্টিত। সুতরাং এইখানেও কিন্তু পুরুষদের পরিবর্তনটা বেশি দরকার বলে আমরা মনে করি। কিন্তু তাদের দলীয় যে কাঠামো বা গঠনতন্ত্র, সেখানে তো নারীর অংশগ্রহণ পার্সেন্টেজ ওয়াইজ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে, কিন্তু সেটা কিন্তু করা হচ্ছে না। সেই জন্য প্রত্যেকবারে একটা টার্গেট ইয়ার ধরে দেওয়া হয়। এখন 2020 সালের মধ্যে 1/3 প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা কমিটিতে 1/3 নারী রাখতে হবে এরকম। কিন্তু আমরা নির্বাচন কমিশনকে এখনো দেখি নাই। আমরা অনেকবার বলেছি, আমরা নারী প্রগতি সংঘের পক্ষ থেকে তাদের কাছে অ্যাপ্লাইও করেছি যে আপনারা একটা রোড ম্যাপ তৈরি করেন এবং এটা মনিটর করা, যে প্রতি বছরে কতটুকু অগ্রসর হলো। না হলে 2020 সালে গিয়ে আবার তারা বলবেন যে এখন তো সম্ভব না, পাওয়া যাচ্ছে না। সুতরাং এইখানে, এবং আমরা যখন নির্বাচনগুলো দেখছি সেইখানে কিন্তু সব নারীকে কোটায় ঠেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মূল যে পজিশনগুলো আছে সেইখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর থেকে কিন্তু তাদেরকে ওই হারে নমিনেশন দেওয়া হচ্ছে না। সুতরাং এইগুলো মনিটর করা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং সিভিল সোসাইটির তো অবশ্যই দায়িত্ব। এগুলো কিন্তু আসছে। আমরা কি নির্বাচন কমিশনে নারী দেখতে পেয়েছি আপা? না, নাই। আমাদের মানে সেখানেও তো আমরা দেখতে পাচ্ছি না, কমিশনার নারী নেই। এবং আমি সেই জন্যই বললাম যে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত, এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, সুতরাং এইখানে ওই কয়েকজন নারী উচ্চ স্থানে থাকলেও কিন্তু পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে হলে এটার প্রয়োজন আছে। তরিন আপা, আপনি সিডর কথা বলছিলেন যে এখন নারীর বিরুদ্ধে যে ক্রাইম বা ভায়োলেন্স বাংলাদেশে হয়, এটা খুবই অ্যালার্মিংলি হাই। কিন্তু আপনি একজন ল অফিসার হিসাবে যে এরকম মানে এই ল এনফোর্সমেন্টটা কেমন? এটা কি এক্সপেক্টেড লেভেল? আমাদের পর্যাপ্ত আইন আছে নারীকে সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু অন্যান্য ঘটনার সঙ্গে এই ক্রাইমগুলোও, এই ভায়োলেন্সগুলোও খুবই গ্রোয়িং আর কি, আমরা তো কমতে দেখি না। কেন কমছে? এটা আমি অবশ্য বলবো শুধু বাংলাদেশ না, বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতার পরিমাণ কিন্তু বাড়ছে। আমাদের পাশের দেশে ভারতেও সহিংসতার পরিমাণ বাড়ছে। এটা আছে, এটি আছে। এটিকে যদি আমি পাশে রাখি যুক্তি হিসেবে, এটাকে যদি আমি কনসিডার করে রাখলাম, কিন্তু আরেকটি ব্যাপার হচ্ছে যে নারীর প্রতি যে অপরাধগুলো হচ্ছে, সেই অপরাধগুলোর কিন্তু খুব অল্পটুকু আমাদের পেপারে আসছে, অল্পটুকু মিডিয়াতে আসছে, প্রকাশিত হচ্ছে। আমাদের ঘরে নারীরা প্রতিনিয়ত যে নির্যাতনের শিকার হচ্ছে, শুধু শারীরিক নয়, মানসিক, এবং সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি না। আমাদের কোনো কাউন্সিলিং সেন্টার সেই অর্থে একজন নারীকে প্রতি মুহূর্তে সমাজ যখন ভেঙে গুঁড়ে দিচ্ছে, তার পরিবার ভেঙে গুঁড়ে দিচ্ছে। পরিবার অর্থে কিন্তু শুধু শ্বশুরবাড়ির পরিবার না, আমি কিন্তু জানি আমার অনেক স্টুডেন্টদের আমি দেখি যারা ফ্যামিলিতে, নিজেদের বাবা মার ফ্যামিলিতেই তারা বৈষম্যের শিকার। এবং গভর্নমেন্টের সার্ভেতেও আসছে 37% বাপের বাড়িতে, আচ্ছা, তাহলে সেখানটিতে আপনি বলুন যে আমরা এখানটিতে মাইন্ডসেট চেঞ্জ করার জন্য আমাদের অনেক বেশি সোশ্যাল কাউন্সেলিং এর জায়গাটি দরকার। শুধুমাত্র আইন, শুধুমাত্র কোটা, শুধুমাত্র এগুলো না, সোশ্যাল কাউন্সেলিং এবং প্রত্যেকটা এডুকেশন ইনস্টিটিউশনে স্টুডেন্ট কাউন্সিলর থাকা দরকার। জি জি জি, আমি একমত। রোকেয়া আপা, আপনি সম অধিকারের কথা বলছেন, ভূমি এবং সম্পদের অধিকারের কথা বলা হচ্ছে, কিন্তু এই জিনিসগুলোকে মানে প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করার জন্য কোনো কংক্রিট যে অর্গানাইজেশনগুলো কাজ করে নারী অধিকার নিয়ে, বা আপনারা যারা আছেন, তাদের কোনো প্রস্তাবনা, কোনো সুপারিশ, কোনো অ্যাক্টিভিটি, কোনো ক্যাম্পেইন, হ্যাঁ, কোনো লবিং, এগুলো আছে কিনা, চলে কিনা? না, এটা তো অনেকদিন যাবৎ চলছে, এটা আজকে নতুন না। আমরা প্রত্যেকবারেই গভর্নমেন্টের কাছে সমস্ত নারী সংগঠনগুলো মিলে, শুধু নারী সংগঠন না, অনেক হিউম্যান রাইট অর্গানাইজেশন থেকে শুরু করে এমনকি
আমাদের যে গভর্নমেন্টের হিউম্যান রাইট কমিশন আছে তার প্রধানও এবং তাদের যারা আছেন কমিশনাররা, তারা প্রত্যেকে কিন্তু বারবার বলছেন যে এই সম্পত্তিতে সমান অধিকার, সিডের উপর থেকে রিজার্ভেশন তুলে দেওয়া, এইগুলো দরকার আছে। কারণ আমাদের দেশে একটা জিনিস বুঝতে হবে যে অন্যান্য যে তুরিন একটা কথা বলছে যে যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তাদের ভাষায় কাফেরদের দেশের আইন আমাদের দেশে। এখন ওই ইউরোপ বা অন্যান্য দেশে যেটা হয়, সমাজ এগিয়ে যায়, তারপরে হলো আইনগুলো সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আমাদের দেশে এটা ব্রিটিশ পিরিয়ড থেকেই দেখা যাচ্ছে, প্রথমে আইনগুলা হয়, আইনগুলোর দ্বারা সমাজের যে আচার ব্যবহার ইত্যাদি ইত্যাদি পরিবর্তন, এটা সতীদাহ প্রথার থেকে শুরু করে অনেক কিছুই হচ্ছে। তুরিন আমার থেকেও ভালো বলতে পারবে যেহেতু সে লয়ের ছাত্রী। আমি সেইখান থেকে আমি বলতে চাই যে আমাদের দেশে অনেকগুলো আইন হয়েছে, এমনকি পারিবারিক নির্যাতন প্রতিরোধ যে আইন, সেটা কিন্তু আমরা 30-40 বছর আগে পরিবারের ভিতরে নির্যাতন হয় এই বিষয়ে আমরা কথা বলতে পারতাম না। এখন পরিবারের ভিতরে যে নির্যাতন সেটা কিন্তু আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, তার মানে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। কিন্তু এই আইনগুলো কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। সুতরাং যে আইনগুলো হয়েছে সেইগুলো বাস্তবায়ন করা এবং যেগুলো হয় নাই, যে মূল যেটা সেটা হলো উত্তরাধিকারের সমান অধিকার। উত্তরাধিকারে একটা পরিবারে যদি একটা ছেলে এবং মেয়ে সমানভাবে মর্যাদা না পায়, অধিকারগুলো না পায়, তাহলে সেইখান থেকেই কিন্তু বৈষম্যের সৃষ্টি হয়। এবং সেই বৈষম্যটা কিন্তু পরবর্তীতে যেখানেই যাক, রাজনীতিতে যাক, কোনো সিভিল সোসাইটি অর্গানাইজেশনে যাক বা সরকারি অফিসে যাক, প্রত্যেক জায়গায় কিন্তু এই মাইন্ডসেটটা নিয়ে যায়। সুতরাং পরিবারের এই যে সম্পত্তিতে সমান অধিকার কিন্তু একটা মেয়েকে কনফিডেন্স দেয়, তার পায়ের নিচে মাটি দেয়, এবং সেখান থেকে সে কিন্তু আরো বেশি তার প্রতিযোগিতায় অগ্রসর হতে পারে। হ্যাঁ, এইখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং মানসিক, সবচেয়ে বড় হলো মানসিক একটা শক্তি যোগাবে যখন সে উত্তরাধিকারের সমান অধিকার পাবে। সুতরাং এইটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং ওই যে আইনগুলো প্রত্যেকটা আছে যেগুলো, সেইগুলোকে বাস্তবায়ন। আপনি নারী প্রগতির সঙ্গে নির্বাহী পরিচালক, জেনারেলি খুবই সাধারণভাবে যদি জিজ্ঞেস করি যে আমাদের দেশের মানে নারীদের তারা কি প্রোগ্রেসিভলি মুভিং নাকি এক ধরনের র্যাডিক্যালাইজেশনের মধ্যে আছে বা সেই ঝুঁকিতে আছে? খুবই ভালো প্রশ্ন। নারীরা একদিকে যেমন ঘর থেকে বের হয়ে এসে কর্মক্ষেত্রে সকল জায়গায় হচ্ছে, আরেকদিকে একটি শক্তি যারা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে, তারা কিন্তু এই তার উল্টো দিকে নেওয়ার জন্য কিন্তু ঘরে ঘরে গিয়ে আজকাল কাজ করছে ধর্মের নাম ব্যবহার করে। এখনো কিন্তু আমাদের দেশে নারী বা পুরুষ যেটাই বলি না কেন, লিটারেসি রেট কিছু বেড়েছে, কিন্তু শিক্ষার হার, মানসম্মত শিক্ষার হার ওইভাবে বাড়ে নাই। এবং আমাদের দেশে যে ধর্ম শিক্ষা দেওয়া হয় সেটা আরবিতে, বা মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় সেটা আরবিতে, সেটার ওই যে কোরআন শরীফ পড়েন বা অন্যান্য ধর্মের যে বিষয়গুলো পড়েন আরবিতে, কিন্তু আরবি কিন্তু ভাষা হিসাবে তারা শিখেন না, মুখস্থ করেন। সুতরাং কি ওইখানে লেখা আছে এটা কিন্তু তারা জানেন না। না জানার ফলে যেটা হয়, যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ব্যবহার করে, তারা কিন্তু এই ধর্মটাকে ব্যবহার করে নারীর বিরুদ্ধে সবচেয়ে বেশি, এবং ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু সম্প্রদায়গুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবহার করে। সুতরাং এইখানে কিন্তু আমাদের একটা বিষয় আছে যে নারীদেরকে এই শিক্ষার ক্ষেত্রে নারীর সমান অধিকারের বিষয়টা, এটা মাদ্রাসা শিক্ষা হোক, এটা স্কুল শিক্ষা হোক, এমনি যে নর্মাল শিক্ষাটা হোক বা ইংরেজি মাধ্যমের শিক্ষাটা হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের ওই নারীর সমান অধিকারের বিষয়গুলো কিন্তু গেঁথে দিতে হবে। তা না হলে কিন্তু এই সমাজের যে গণতন্ত্রায়ন এটা কিন্তু হবে না। এবং সেই জন্যই আমি বলছি যে পরিবার থেকে শুরু করে, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে, কর্মক্ষেত্রে, রাস্তাঘাটে, প্রত্যেকটা জায়গায় যেন মানুষ নারীকে মানুষ হিসাবে দেখে, শুধু নারী হিসাবে না, মানুষ হিসাবে। প্রথমে হলো আমি মানুষ,
তারপরে হলো আমার অন্যান্য পরিচয়, কারণ একটা মানুষের বিভিন্ন পরিচয় থাকে। আমি মানুষ, আমি মা, আমি নির্বাহী পরিচালক, আমি মুক্তিযুদ্ধ করেছি, তা আমার তো অনেক পরিচয় থাকতে পারে। আমি নানি হব, দাদি হব, অনেক ধরনের পরিচয় থাকতে পারে একটা মানুষের। সুতরাং আমি মুসলিম, এই পরিচয়টা, আমি বাঙালি, এই পরিচয়টা, একটা মানুষের অনেক আইডেন্টিটি থাকতে পারে। সুতরাং এই যে ডাইভার্সিটি, হ্যাঁ, একটা সোসাইটির ডাইভার্সিটিটাকে শিখা এবং ডাইভার্সিটিটাকে শিখে এবং এটাকে মানসিকভাবে অ্যাকসেপ্ট করে এবং সবার মধ্যে থাকা, এটা হলো আমাদের গণতন্ত্রের জন্য প্রাথমিক পদক্ষেপ। এবং এইটার জন্যই নারী এবং পুরুষের মধ্যে যেহেতু সবচেয়ে বেশি বৈষম্য, এইখানে কিন্তু আমাদের হাত দেওয়া দরকার আর কি, যে সমান অধিকারের বিষয়টা পরিবার থেকে রাষ্ট্র হাত দিবে কে, এটা প্রত্যেকের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব আছে, রাষ্ট্রের পরিচালনায় যারা আছেন তাদের দায়িত্ব আছে। প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো চান কিনা আপনারা? আমাদের একটা আছে হলো যে আমাদের যে উইমেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, সেটা কিন্তু ফুল মিনিস্টার নাই। আমরা আমাদের পক্ষ থেকে দাবি যে ফুল মিনিস্টার আমাদের দিতে হবে। এছাড়া যে আইনগুলো হয়েছে এবং বাজেট যে বরাদ্দ হয় প্রত্যেকটা ক্ষেত্রে যে সমানভাবে সেটা হয়, এবং প্রত্যেকটা মিনিস্ট্রি যেন তার মিনিস্ট্রিতে এই যে জেন্ডার পার্সপেক্টিভটা দেখে এবং নারীর সমান অধিকার, প্রত্যেকটা ক্ষেত্রে যেন নারী সমান সুযোগ এবং এই অধিকারগুলো পায় সেটা দেখা প্রত্যেকটা মিনিস্ট্রির দায়িত্ব। আর এটার জন্য আবার আলাদা কাঠামো করতে হবে তা না, যেগুলো কমিশন করার কথা বলেন, সেটা হলো একটা কমিশন করা দরকার। সেটা হচ্ছে দেখবে যে প্রত্যেকটা সরকারের একটা কমিশন করা দরকার, যে কমিশনটা দেখবে যে সরকারের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকেই এই কনস্টিটিউশন এবং কমপ্লায়েন্স আছে কিনা সেটা দেখবে। আমি দুটি বিষয় বলবো। একটি হচ্ছে যে আমাদের একটি বিষয় হচ্ছে আপা যেটা ধর্মকে টাচ করে বলেছেন আপা, যে আমাদের র্যাডিক্যালাইজেশন কিন্তু হচ্ছে, আমরা কিন্তু দেখছি নারীরা কাজ করছে কিন্তু একটা কালচারাল রিফর্মের ভেতর দিয়ে যাচ্ছে। I'm not saying এক একজনের নিজের বিশ্বাস, নিজের জায়গা থেকে তারা কি করবেন, তাদের ধর্ম কিভাবে সিদ্ধান্ত তিনি সেটা নিবেন, এটাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার খুব সমস্যা হয় যে যখন আমি দেখি যে হেফাজতে ইসলাম টাইপের অর্গানাইজেশন যখন বলেন যে নারীদেরকে ক্লাস 4-এর বেশি পড়ালেখা করার দরকার নেই, বা যখন বলা হয় যে নারী পুরুষ একসাথে কাজ করতে পারবে না, মানে আপনি দেখুন যে এটা কিন্তু একটা বিশাল সাপোর্ট গ্রুপ আছে। আমরা তাদেরকে বলতে পারি একটা গ্রুপ তারা আলাদা কিছু বলছে, হু কেয়ার্স, তা কিন্তু নয়। কারণ এটা কিন্তু আমাদের যেহেতু শিক্ষার অভাব, তাতে কি হচ্ছে আমাদের যে সাধারণ মানুষরা তারা কিন্তু তাতে বিশ্বাস করছে। এবং আমি যদি বলি যে হ্যাঁ, আমাদের মধ্যে র্যাডিক্যালাইজেশন যেভাবে আমাদের মধ্যে একটা সাইলেন্ট রেভলিউশনের মাধ্যমে আসছে আমাদের ভেতরে, তার ভিতরে কিন্তু সত্যিকার অর্থে ধর্মকে কিভাবে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে, সেখানটিতে কিন্তু ইসলামের শিক্ষা অনুযায়ী নারী পুরুষ একসাথে কাজ করতে পারে না, এটা ইসলামের কোথাও শিক্ষা নেই। আমাদের মহানবী তিনি তার স্ত্রী বিবি খাদিজাকে মিট করেছিলেন কিন্তু প্রফেশনাল একটা রিলেশনশিপে, এবং প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি একজন নারী, এবং ইসলামে প্রথম যিনি শহীদ হয়েছেন তিনিও একজন নারী। ইসলামের পেছনে ইসলামকে গ্রহণ বা প্রচার প্রসারে নারীদের ভূমিকা কিন্তু বিশাল। কিন্তু আজকে দেখুন তথাকথিত কিছু ধর্ম ব্যবসায়ী বা ধর্ম ব্যবহারকারীরা, অপব্যবহারকারীরা, তারা নারীকে কোথায় নিয়ে গেছে, ক্লাস 4 পর্যন্ত পাস। আমাদের ধর্মে নবীজি যখন বলছেন যে, ধর্মের ক্ষেত্রে যদি আমি কথা বলি, যে নবীজি যেখানটিতে বলছেন যে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ইয়া মুসলিমাতিন, মানে প্রত্যেক পুরুষ এবং নারী দুজনের জন্য শিক্ষা হচ্ছে কম্পালসারি। এখানে কিন্তু তিনি শুধুমাত্র নারীকে, পুরুষকে বলছেন, নারীকে বলছেন না, তা কিন্তু না। কিন্তু এই শিক্ষা কি আমরা দিতে পারছি? আরেকটু আসছি, আমাদের কারিকুলামগুলো যদি দেখি, আমরা দেখব এরকম একটি কবিতা, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, ইনএভিটেবলি আপা ওখানে একটা ছেলে থাকবে, সে রকেটের চিন্তা করবে, সে চাঁদে যাচ্ছে, এগুলো তার মাথায় আসছে। আর খুকি কি করছে? খুকির পুতুল ভেঙে গেছে, খুকি বসে কাঁদছে। আপনি এখন বলুন, একটা
5, 6, 7 বছরের বাচ্চা, সে কিন্তু প্রথম থেকে এই জেন্ডার স্টেরিওটাইপিং এর ভেতরে ঢুকে যাচ্ছে। এবং আমার নিজের মেয়ে যখন কোএডুকেশনে পড়ছে, সে বলছে এগুলো তো ছেলেদের কাজ, এগুলো আমরা করি না, আমরা ডেকোরেশনের কাজ করি, এটা আমাদের মেয়েদের। সে কিন্তু আজকে একটা মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। এখন আপনি কি বলবেন এখানে শিক্ষার অভাব? শিক্ষার অভাব কি শুধুমাত্র গ্রামেই? আমি তো দেখছি যে পুরো সিস্টেমের ভেতরে সামহাউ একটা কালচারাল একটা জায়গা থেকে কিন্তু পরিবর্তন আনা অত্যন্ত দরকার। এক হচ্ছে ইনিশিয়েটিভ সরকারি জায়গা থেকে হবে। সরকারি জায়গা থেকে হলে শুধুমাত্র আইন পরিবর্তন, কমিশন বা এটা না, এগুলোকে সুপারভিশনে রেগুলার রাখতে হবে। পারিবারিক সামাজিক মূল্যবোধগুলো বা দৃষ্টিভঙ্গির পরিবর্তনগুলো এগুলো ইনিশিয়েট হবে কিভাবে? মানে এটা কিন্তু একদিকে সরকার করবে আর একদিকে কিন্তু নাগরিকদের। আমি প্রথমেই বলেছি যে এটা শুধু যে সরকার করবে তা না, নাগরিকদেরও এটা দায়িত্ব আছে। কিন্তু সরকার কিন্তু এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, কারণ যারা এই কাজগুলো করছে আজকে আমরা দেখছি যে একজনের পর একজনকে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, এখন এই যে ব্লগার নাম দিয়ে তাদেরকে এথিস্ট বানিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে, এইখানে সরকারের দুর্বলতা আছে বলে আমি মনে করি, প্রশাসনের দুর্বলতা আছে। আমি রাজনৈতিক সদিচ্ছার কথা বলছি না, কিন্তু প্রশাসনিকভাবে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের একটা দুর্বলতা আছে, সেইটা কাটিয়ে উঠতে হবে। এবং যারা ট্রেডিশনাল, যারা সাংস্কৃতিক কর্মী আছেন, বাউল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন, আপনার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আছে, এইগুলোর মধ্য দিয়ে যে একটা মরমী, এই যে লালন ফকিরের মতো যে গানগুলো, মরমী গানগুলো, এইগুলো বা অন্যান্য অনুষ্ঠানগুলো, এগুলো হওয়া দরকার। শহর ভিত্তিক এইগুলো হওয়া দরকার। সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আগে ছোটবেলায় যেমন আমাদের কালচারাল প্রোগ্রাম থাকতো, ডিবেট থাকতো, একটা স্কুলে সপ্তাহ পালন করা হতো, ইউনিভার্সিটিতে সপ্তাহ পালন করা হতো কালচারাল, এইগুলো কিন্তু এখন নাই। এখন এইগুলোতে কিন্তু আবার আমাদের একটু রিভাইভ করতে হবে। আরেকটা কথা বলবো, আপা যেমন বলছেন আমাদের নাগরিকদের, গণমাধ্যমেরও তো ভূমিকা আছে। আমরা তো গণমাধ্যম যখন দেখায় যে একটি পার্টিকুলার ক্রিম মাখলে আমি বিউটি কন্টেস্টে ফার্স্ট হচ্ছি, নারীর মনে হচ্ছে জীবনের একটাই লক্ষ্য থাকে, এই লোশন আর এই ক্রিমটা মেখে তাকে বিউটিফিকেশনের জন্য নিজেকে তৈরি করা। কিন্তু নারীর মেরিটকে তুলে ধরার জন্য গণমাধ্যমের পলিসি দরকার, তাই না আপা? সবখানে পলিসি দরকার। এডুকেশন যেমন মনিটরিং দরকার, আজকে মিডিয়া মনিটরিং করা অত্যন্ত দরকার। এবং আমরা নাটকের ভেতর দিয়েও দেখি, সিনেমার ভেতর দিয়েও দেখি, কনক্লুশনটা যদি কিরকম হয়, নারী হচ্ছে সেই স্টেরিওটাইপ, নারী হচ্ছে সবকিছু জীবন দিয়ে দেবে, আত্মত্যাগ করবে, এটাই হচ্ছে মহান, এটাই মহান নারী। নারী ফাইট করছে, কিন্তু এক জায়গায় এসে তাকে কনক্লুশনে যে পুরুষের সাথে সমাজকে মেনে নিয়ে সে আপোষ করে নিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু মনিটরিং হচ্ছে না। এবং আমাদের সমাজে দেখা যায় যে আমি এরকম জাস্ট কাজ করতে যে অনেক ক্লায়েন্টকে দেখেছি যে নিজের স্বামীর সম্পর্কে বলছে, আল্লাহ, স্বামী বাসায় এসে কি মাইটটা দিল আমাকে। মানে সো সিম্পল একটা ব্যাপার, স্বামী পেটাবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ তিনি তো পুরুষ, সারাদিন কাজ করে আসছেন। কিন্তু এই মহিলা, এই স্বামীটি ঘুম থেকে ওঠার আগের থেকে কাজ করছে এবং ঘুমোতে যাওয়ার পরেও কাজ করছে। এই গৃহস্থালী কি বল কন্ট্রিবিউশনটা এটা আনপেড থেকে যাচ্ছে, এই আলোচনা এগুলো মুভিতেও আসছে না, এগুলো নিয়ে কিন্তু সোচ্চার হতে হবে। আনপেড এবং আনরিকগনাইজড। এবং আমরা তো অর্থমন্ত্রীকে বলেছি যে এটাকে কিভাবে জিটিপিতে নিয়ে আসা যায়, কারণ অনেক ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনে দেখা যাচ্ছে, এবং সিপিডিও কিছু স্টাডি করেছে, সেইখানে দেখা যাচ্ছে যে মেয়েদের যে কন্ট্রিবিউশন জিটিপিতে সেটা 60%-এর কম না, বেশি। গৃহস্থালী বা গ্রামীণ অর্থনীতিতে যে অবদানগুলো আছে, আনপেড যে কাজগুলো আছে। আর যে কথাটা বলছি যে মিডিয়া মনিটরিংটা অত্যন্ত জরুরি, যে বাংলাদেশের কনস্টিটিউশনের বিরুদ্ধে, সমান অধিকারের বিরুদ্ধে এই জিনিসগুলো যাচ্ছে কিনা। হ্যাঁ, হিউম্যান রাইট, উইমেন রাইট, যেগুলোতে আন্তর্জাতিক কমিটমেন্টও আছে বাংলাদেশের রাষ্ট্র হিসাবে, এইগুলো
দেখছে কিনা। আপনি এডুকেশনের কথা বলছেন, ইনভেস্টমেন্ট আর এডুকেশন, কিন্তু হেলথের উপরে, ম্যাটারনাল হেলথের উপরে বা এখন গার্লচাইল্ডের হেলথের উপরে কতটা অ্যাটেনশন দেখছেন আপনারা? এইখানে কিন্তু প্রত্যেকটা ইস্যুতেই কিন্তু একটা এডুকেশনের একটা ভূমিকা থাকে, যে ম্যাটারনাল, শুধু ম্যাটারনাল না, রিপ্রোডাক্টিভ হেলথ, হ্যাঁ, সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ, এইটাতেও কিন্তু আমাদের একটা ইনভেস্টমেন্টের দরকার আছে। এবং এডুকেশন সিস্টেমে এই সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইট, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসতে হবে। খালি ম্যাটারনাল হেলথ আর দেখলে হবে না। একটা এবং একজন মহিলা শুধু যে মা হিসাবে তাকে দেখা হবে তা ঠিক না, একজন মানুষ হিসাবে দেখতে হবে। মানুষ হিসাবেও কিন্তু তার যে রোগগুলো আছে সেই রোগগুলো দেখার ব্যাপার আছে। সেক্সুয়াল হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু দেখতে হবে। সুতরাং এগুলো কিন্তু এডুকেশনের মধ্যেই নিয়ে আসতে হবে। এডুকেশনের মধ্যে না নিয়ে আসলে কিন্তু আমাদের এইগুলো কিন্তু দৃষ্টিভঙ্গি বদলাবে না। একদম শেষ প্রশ্ন দুজনের কাছে, সেটা হচ্ছে যে আমরা যত কিছুই বলি না কেন, উদ্যোগটা আসতে হবে সরকারের পক্ষ থেকে। গুডউইলের প্রশ্নটা আছে, এই মানে সম অধিকারের ব্যাপারে তাদেরকে কতটা উদ্যমী, কতটা আগ্রহী, কতটা চিন্তাশীল, কতটা কি বলে যে কর্মমুখী মনে হচ্ছে? আচ্ছা, আমি যদি ওই প্রশ্নটির উত্তর দিই যে সরকার দায়িত্ব পালন করবে, তাদের সদিচ্ছা সব সরকারেরই থাকে, কিন্তু সরকারের চেয়ারটা তো থাকে জনগণের ভোটের উপরে, এবং সেই জনগণের মাইন্ডসেট যখন থাকে নারী প্রতি বৈষম্যমূলক, তখন দেখা যায় ওই কুর্সি বাঁচাতে যে ওইখানে আপোষ একটা চলে। সুতরাং আমার মনে হয় যে দুই দিক থেকেই, সরকারের দিক থেকেও কাজ এগিয়ে আসতে হবে, কিছু জায়গায় হাই হ্যান্ডেড ডিসিশন নিতে হবে। আমরা যখন দেখি যে অনেক আগে মুভিতে স্মোকিং দেখানো হতো, কিন্তু এখন কিন্তু একটা যায় যে তামাক ধূমপান শরীরের জন্য, স্মোকিং কিলস, এই ধরনের একটা ওয়ার্নিং যাচ্ছে। আমাদের কোন সিনেমাতে যখন নারীকে নির্যাতন করা হচ্ছে, এরকম কেন একটা ওয়ার্নিং আসছে না যে এটি কিন্তু একটি অপরাধ, এটা অপরাধ। এটি বারবার মানুষকে কিন্তু শক দিতে হবে, শক থেরাপিটা আমাদেরকে করতে হবে। যে কথাটা বলছিলেন, এই যে এগুলো এই থিয়েটার বা অন্যান্য কালচারাল মিডিয়া রোল রিভার্সাল করে যদি দেখানো হয়, যে একজন নারী, একটা নাটকে যদি দেখানো যায় যে একজন নারী সে বাইরে কাজ করছে, পুরুষ ঘরে থাকছে, এবং একজন নারী বাইরে থেকে এসে সেই যে অপরাধে একজন নারীকে পিটানো হয়, ঠিক সেই অপরাধে একজন পুরুষকে যদি রোল রিভার্সাল করে যদি এটা দেখানো যায়। না, কিন্তু যে সংগঠনগুলো আপনারা কাজ করেন তারা এগুলো প্রডিউস করছে না। হ্যাঁ, না, আমরা কিন্তু করছি, আমরা কিন্তু মাঠে করছি বলে আমরা জানি যে তখন কিন্তু সবাই না, এটা তো অন্যায়। হ্যাঁ, সুতরাং এইগুলা কিন্তু আমরা কিন্তু রিচ করতে পারি আমাদের কর্ম এলাকায়, কিন্তু মিডিয়াতে যদি এইগুলো আসে, তখন ন্যাশনাল মিডিয়াগুলোতে যদি এগুলো আসে, তাহলে কালেকটিভ একটা অ্যাপ্রোচ দরকার। ধন্যবাদ রোকেয়া কবির, ধন্যবাদ ডক্টর তুরিন আফরোজ। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে।